বিয়ের দিন বয়ফ্রেন্ড আমাকে একটা গিফট দিল আর একা দেখতে বলল। আমি সেই গিফট স্টোর রুমে রেখে ভুলে গেলাম। 1 বছর পরে যখন আমার ছেলের জন্ম হয় তখন একদিন স্টোর রুম পরিষ্কার করার সময় চাকরানি সেটা পেয়ে আমাকে এনে দিল। যখন আমি সেটা খুললাম তখন হতভম্ব হয়ে ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়ালাম। ছেলের চেক আপ করিয়ে যা জানা গেল তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল, কেননা সে তো। নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের সুন্দর গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমার নাম রানী আর আমার বয়স 24 বছর। এই মুহূর্তে আমি পার্কে বসে আছি আর আমি জানি যে কাজ আমি করছি সেটা আমার পরিবারের জন্য খুবই খারাপ, কিন্তু আমি আমার ভালোবাসার সামনে অসহায় হয়ে গেছিলাম। কিছু সময় পরে আমার ভালোবাসা অর্জুনকে আসতে দেখে আমি সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলাম। আমার হৃদয় খুব জোরে জোরে ধুকধুক করছিল। না জানি অর্জুন কী কথা বলার জন্য আজকে আমাকে এখানে ডেকেছে। আমি সকালবেলা যখন উঠলাম তখন হঠাৎই অর্জুনের ফোন আসতে লাগলো। ও সব সময় আমাকে রাতে ফোন করত। এই সময় ফোন করার উদ্দেশ্য আমি বুঝতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি করে কল রিসিভ করলাম। কিন্তু যে কথা সে বলল সেটা শুনে আমি ঘাবড়ে গেলাম, কেননা অর্জুন বলতে লাগলো, আমাকে আজকেই তোমার সঙ্গে দেখা করতে হবে। তোমাদের বাড়ির কাছের পার্কে দুপুরে চলে এসো। আমি তাড়াতাড়ি করে বললাম, এটা আমার পক্ষে সম্ভব না। বাড়িতে বাবা আর দাদা দুজনেই আছে, তাই আমি কিভাবে বাড়ি থেকে বেরোবো? ও তাড়াতাড়ি করে বলল, যদি আমার আবেগের দাম তোমার কাছে একটুও হয়ে থাকে আর যদি তোমার জন্য আমি প্রয়োজনীয় হই তাহলে তুমি দুপুর 2টার সময় পার্কে পৌঁছে যেও। সে সময় সেখানে কেউই থাকবে না। আমাকে তোমার সাথে একটা ফাঁকা জায়গায় দেখা করে কথা বলতে হবে। এই কারণেই আমি তাড়াতাড়ি নিজের মাকে বাহানা করে বলেছিলাম যে আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি। মা আমাকে থামানোর অনেক চেষ্টা করেছিল, কেননা বাবা বাড়িতেই ছিল। আমি যদি যাই তাহলে সে নিশ্চয়ই মাকে প্রশ্ন করবে যে রানী কোথায় গেছে। অর্জুন যখন কাছে এলো তখন আমি ওর গলা জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু ও আমাকে হাত দিয়ে ইশারা করে থামতে বলে দিল। আমার হৃদয় জোরে জোরে ধুকধুক করছিল। ওর ফোনেই আমার আইডিয়া হয়ে গেছিল যে ব্যাপারটা কোনো মামুলি ব্যাপার না। যখন ও এত ঘাবড়ে আমাকে দেখা করার জন্য ডাকছে তখন নিশ্চয়ই এর পিছনে কোনো বড় কারণ লুকিয়ে আছে। ও আমার দিকে তাকিয়ে বলল, বসে যাও। ওর কথায় কেমন যেন একটা ভাব ছিল, যাতে আমি আরও বেশি ঘাবড়ে গেলাম। অর্জুন আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি রানী তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমি অসহায়। অনেক চেষ্টা করছি, কিন্তু আমার মা কোনো মতেই রাজি হচ্ছে না। আমি কোনো ভূমিকা না করে কথা বলবো। আমি কালকে রাতেই মায়ের সাথে তোমার ব্যাপারে কথা বলেছিলাম, আর সে আমার সামনেই নিজেই নিজেকে মারতে চেষ্টা করছিল। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু নিজের মাকে এভাবে হারানো সহ্য করতে পারবো না। তুমি আমার জীবনে শুধুমাত্র 2 বছর এসেছো, কিন্তু আমি মায়ের সাথে 26 বছর ধরে থাকছি। সে আমাকে ছোট থেকে বড় করেছে, আমাকে আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছে। আমি কোনো অবস্থাতেই তার বিরুদ্ধে যেতে পারবো না। এই কারণে আমি তোমার সামনে হাত জোর করে বলছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও যে আন্দাজে আমার সঙ্গে এই কথা বলছিল তাতে যেন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি হতভম্ব চোখে অর্জুনকে দেখছিলাম, ও কি সব বলছে। এরপরে আমি অর্জুনকে বললাম, তুমি আমার সাথে এরকম করতে পারো না, আর তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি নিজের মাকে রাজি করাবে। এই কারণেই আমি তোমার উপরে আমার জীবন যৌবন সব কিছু লুটিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমাকে সেটা দাওনি যেটা আমি চাইতাম। আমার আওয়াজ কাঁপছিল। আমার এরকম মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আর আকাশ মাথার উপরে ভেঙে পড়েছে। আমি যে মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সে আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে, আমার কাছে এখন আর তোমার কোনো গুরুত্ব নেই, কেননা আমার মা তোমাকে পছন্দ করতে না করে দিয়েছে। ও হঠাৎ করে আমার হাত ধরল আর আমার দিকে তাকিয়ে বলল, এটাই আমাদের শেষ দেখা। আমি তোমার সঙ্গে এই কারণে দেখা করতে এসেছি যাতে তোমার সাথে সামনাসামনি কথা বলতে পারি। তুমি নিজের কোনো ক্ষতি করো না। তোমার মা বাবা যে জায়গায় তোমাকে বিয়ে দিতে চাই তুমি চুপচাপ বিয়ে করে নাও, কারণ আমি তোমার জন্য কিছুই করতে পারবো না।
ও শক্ত গলায় এসব বলল। ওর শব্দে কোনো নরম ভাব ছিল না, যদিও আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করেছিল। আমি এক ঝটকায় ওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি আমার সাথে একদমই ভালো করোনি। তুমি আমার জীবনের 2 বছর শেষ করে দিয়েছ। এটা বলে আমি কান্না করতে করতে ভাঙা হৃদয়ে বাড়ির দিকে চলতে লাগলাম। পার্ক থেকে বাড়ি অবধি কিভাবে এসেছি সেটা একমাত্র আমিই জানতাম। বাড়িতে এসে নিজের ঘরের মধ্যে বসে খুব কান্না করেছিলাম। সারাদিন আমি কিছুই খাইনি। আমার মা বারবার আমার কাছে এসে জিজ্ঞেস করছিল, মা, তোর কিসে এত খারাপ লেগেছে যে দুপুরের পরে বাইরে আসছিস না? আমি আমার মাকে বলতেও পারছি না যে আমার উপর দিয়ে কী ঝড় বয়ে গেছে। সময় ধীরে ধীরে কাটতে লাগলো, কিন্তু আমার ক্ষত একটুও পূরণ হলো না। আমি সব সময় চুপচাপ থাকতে লাগলাম। আজকে অন্য দিনের মতো সাধারণ দিন ছিল, আর আমি আমার মায়ের কাছে বসেছিলাম। মা এখন বেশিরভাগ সময় আমাকে নিজের সাথেই রাখত। তার নিশ্চয় আমার কষ্টের অনুভব হয়ে গেছিল। এই কারণে সে বেশিরভাগ সময় আমাকে একলা ছাড়তো না। মায়ের কাছে বসা সবেমাত্র কিছু সময় হয়েছিল, তখনই হঠাৎ করে আমাদের ঘরের দরজায় বেল বাজল। মা চমকে দরজার দিকে দেখল। এখন দুপুর 1টা বাজে। এই সময় বাবা বা দাদা আসতো না। এই কারণে মা অবাক হয়ে বলল, এই সময় আবার কে এলো? তুই এখানেই বস, আমি দেখছি। এটা বলে সে দরজার দিকে এগিয়ে গেল। আমার মন করলো আমি ঘরের মধ্যে চলে যাই, কিন্তু কিছুক্ষণের পরেই আমার মা আনন্দে হাসতে হাসতে ঘরে এলো, কেননা বাড়িতে তার বান্ধবী আর তার স্বামী এসেছিল। মা তাদের ভিতরে নিয়ে এলো আর মুখ থেকে হাসি থামার নামই নিচ্ছিল না। মায়ের বান্ধবী অনেক দিন পরে এলো। আমিও তাকে দাঁড়িয়ে ওয়েলকাম করলাম, কিন্তু তিনি আমাকে নিজের বুকে জড়িয়ে বললেন, আমি জানি আমার এই মায়ের শরীর ঠিক নেই, এই কারণেই আমি এখানে এসেছি। আমার মা তাড়াতাড়ি করে তাদের জন্য জল নিয়ে এলো। তারপরে আমার মাও আমাকে আদর করতে লাগলো। এতে আমি খুব অবাক ছিলাম যে এই দুজনের হঠাৎ করে কি হয়েছে। তাদের মধ্যে আমার প্রতি এত ভালোবাসা কেন জেগে উঠেছে। কিছুক্ষণ পরে আন্টি আমার মায়ের দিকে তাকিয়ে বলল, তোর স্বামী কখন আসবে? আমায় খুব দরকারি একটা কথা বলতে হবে। আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে এখানে এসেছি। মা তাড়াতাড়ি করে বাবাকে কল করে বলল, তুমি এখনই এসে যাও, আমার বান্ধবী লতা এখানে এসেছে। মা বাবাকে ফোন করে নিজে রান্নাঘরে গিয়ে তাদের জন্য ব্যবস্থা করতে লাগলো। আন্টি আমার সঙ্গে এদিক ওদিকের কথা বলতে লাগলো, আর আঙ্কেল নিজের মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। কিছু সময় পরেই বাবা আর দাদা দুজনে এসে গেল। এরপরে হঠাৎ করে আন্টি বাবাকে বলতে লাগলো, দাদা, আজকে আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আজকে আমি আপনার বাড়ির খুবই দামি একটা জিনিস চাইতে এসেছি। তার কথা বলা ধরন খুব অদ্ভুত ছিল, তাই আমি চমকে তার দিকে তাকালাম। তার কথার মানে আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। আমার হৃদয় খুব জোরে জোরে ধুকধুক করতে শুরু করলো, আর আমার চোখে জল এসে গেল। আমি অর্জুনকে ছাড়া কখনো কারো ব্যাপারে ভাবিও নি, তাই আমি মনে মনে প্রার্থনা করছিলাম আন্টি নিজের ছেলের জন্য আমাকে না চেয়ে বসেন। আন্টি বাবার দিকে তাকিয়ে বলল, আজকে আমরা আপনার মেয়ের আমার ছেলের জন্য চাইতে এসেছি। আমার ছেলে করণের জন্য আপনার মেয়েকে ভালো লেগেছে, তাই আমি ভেবেছি এই দুজনকে এক করে দেওয়া হোক, যাতে আমাদের বন্ধুত্ব আরও ভালো হয়। আন্টির কথা শুনে বাবা আর মা খুশিতে যেন নেচে উঠল। একই অবস্থা আমার দাদারও ছিল, কিন্তু আমার হৃদয় কাঁপছিল। আমি অনেক কষ্টে নিজের চোখের জল কন্ট্রোল করে মাথা নিচু করে নিলাম। আমার মন করছিল আমি সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যাই। মা তাড়াতাড়ি করে বলল, এর থেকে ভালো আর কি কথা হতে পারে? আমরা এই সম্বন্ধের জন্য রাজি। যদিও আন্টি বাবার দিকে আসার চোখে তাকিয়েছিল, আর বাবাও এই একই শব্দ রিপিট করল। আসলে বাবা মায়ের আগে থেকে ইচ্ছা ছিল আন্টির সাথে কথা বলার, কিন্তু লজ্জা আর সংকোচের কারণে বলতে পারেনি। কিন্তু আজকে আন্টির মুখ থেকে করণের ব্যাপারে শুনে তারা দুজন খুশিতে নেচে উঠেছিল। আন্টি সঙ্গে সঙ্গে উঠে সাথে নিয়ে আসা মিষ্টি সবাইকে খাওয়াতে লাগলো। সে আমার মুখেও মিষ্টি ঢুকিয়ে দিলে আর আমাকে অনেক আশীর্বাদ করল। আমি বড়দের সামনে চুপচাপ রইলাম। আমি একটা শব্দও বলিনি। আমার কাছে আমার মা বাবা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু তারা আমার জন্য পছন্দ করে নিয়েছে, তাই আমি চুপ থাকায় ভালো মনে করলাম। আন্টি আর আঙ্কেল সন্ধ্যা হতে হতে আমাদের বাড়ি থেকে চলে গেল, আর কথা পাকা করে গেল যে এ মাসেই আমার বিয়ে হবে।
মা আর বাবাও এতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি অন্য কিছু ভেবেছিলাম। আমি চাইতাম না আমার বিয়ে এখনই হোক, কেননা আমি সবেমাত্র সেই সময় পার হচ্ছিলাম যেখানে আমার কিছুই ভালো লাগছিল না। সন্ধ্যাবেলা আন্টি চলে যাওয়ার পরে হঠাৎ করে মা আমার হাত ধরে আমাকে নিজের কাছে বসিয়ে বলল, তোকে একটা দরকারি কথা বলতে হবে। মা এখনও কিছু বলতেও পারেনি, তখনই বাবা আর দাদাও সেখানে এসে বসে গেল। আর লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। আমি জানতাম আমার সাথে এখন সেটাই হবে যেটা আমার বাবা মা চাইবে। আমার মা আমাকে বলল, তুই হয়তো আমার উপরে বিরক্ত হয়ে আছিস, কেননা আমি তোর ইচ্ছা না শুনেই এই সম্বন্ধের জন্য রাজি হয়ে হ্যাঁ করে দিয়েছি। কিন্তু মা, এই সম্বন্ধটা খুব ভালো, তুই করণের সাথে খুব খুশিতে থাকবি। ওর সহ্য ক্ষমতা অনেক বেশি, এছাড়াও ও ভালো চাকরি করে, তোকে খুব খুশিতে রাখবে। যদিও আমি আমার মাকে এটা বলতে পারিনি যে আমার খুশি করণে নয় বরং অর্জুনে, যে আমার সমস্ত হৃদয়ের মালিক, কিন্তু আমি চুপচাপ মাথা নিচু করে শুধু এটাই বলছিলাম যে তোমাদের যেরকম ভালো মনে হয়। যদি তোমরা আমার জন্য করণকে পছন্দ করো তাহলে আমার কোনো অসুবিধা নেই। আমি এটা বলেই ঘরের মধ্যে চলে গেলাম আর দরজার সাথে পিঠ লাগিয়ে বসে কান্না করতে লাগলাম। আমার হৃদয় এমন অবস্থায় ছিল যে আমার মনে হচ্ছিল আমি এখনই নিজেকে শেষ করে নেই, যাতে এই বিয়ের তামাশা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আমি এরকম করতে পারলাম না, কেননা আমি কোনো অবস্থাতেই নিজের মা বাবার সম্মান নষ্ট করতে পারতাম না। সময় ধীরে ধীরে কাটতে লাগলো আর এক সপ্তাহের মধ্যেই আমার মা বাবা আমার বিয়ের দিন ঠিক করে দিল। এই সপ্তাহেই আমার দুনিয়া অন্ধকারে ডুবে গেল। আমি বুঝতে পারছিলাম না যে জীবন আমার সাথে এই কী রকম খেলা খেলছে। এই সপ্তাহে আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে, আর এই সপ্তাহে আমার জীবনে এমন একটা লোক আসছে যার প্রতি আমার কোনো অনুভবই ছিল না। আজকে আমার বরযাত্রী আসার দিন, তাই আমি চুপচাপ নিজের ঘরে বসেছিলাম। হৃদয় এরকম করছিল যেন মরে যায়, কিন্তু মা বাবার খাতিরে আমাকে এই পরীক্ষা পার করতে হবে। আমি সবেমাত্র নিজের চিন্তায় ডুবেছিলাম, তখন হঠাৎই জানলায় ঠকঠকের আওয়াজ হলো। আমি হতবাক হয়ে জানলার দিকে তাকালাম। এরপরে হঠাৎই জানলা খুলে গেল আর একটা লোক ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি সবে চিৎকার করতে যাচ্ছিলাম, তখনই আমার নজর সেই লোকটার মুখের উপরে পড়ল, আর তাকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে? আমি তো ভেবেছিলাম। ও আরও কিছু বলতো, তার আগে আমি বললাম, হ্যাঁ করে নিলাম। এতে তো তোমার কোনো অসুবিধা হওয়া উচিত না, কেননা তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এখন আমি যাকেই বিয়ে করি আর যে সময় করি এটা আমার ব্যাপার। ওর কথা শুনে রাগে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু ও শান্ত স্বরেই বলল, না আমি তোমার উপরে অভিযোগ করছি, আর না তো অন্য কিছু বলেছি। আমি শুধু তোমাকে একটা গিফট দেওয়ার জন্য এসেছি, যেটা খুব তাড়াতাড়ি তোমার কাজে আসবে। এটা বলে ও একটা ডিব্বা আমার দিকে এগিয়ে দিল। এরপরে ও আরও কিছু বলতো তার আগেই ঘরের দরজায় আওয়াজ হলো, আর আমি চমকে দরজার দিকে দেখতে লাগলাম। তখনই হঠাৎ করে অর্জুন আমাকে ছেড়ে তাড়াতাড়ি করে জানলার দিকে এগিয়ে গেল আর বলল, সময় মতো খুলে নিও, না হলে খুব লোকসানে পড়বে। এটা বলেই ও জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখলাম আমার মা দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে বলল, দরজা আটকে কী করছিস রানী? আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি নিজের মেকআপ ঠিক করছিলাম, এই কারণে দরজা বন্ধ করে নিয়েছিলাম। কেন, কী হয়েছে? মা বলল, বরযাত্রী আসতে চলেছে, আমাকে এখান থেকে কিছু জিনিস নিতে হবে, তুই ব্যাস নিজেকে সাজিয়ে গুছিয়ে নে। এটা বলেই তিনি কোনায় রাখা গিফট উঠালো আর বাইরে বেরিয়ে গেল। চাকরানি তার পেছনে যেত, তার আগেই আমি তাকে থামালাম আর একটা গিফট তার দিকে এগিয়ে দিয়ে বললাম, এটাকে স্টোর রুমের কোনায় রেখে দাও, আর যদি এর ব্যাপারে তুমি কাউকে বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সেই চাকরানি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে চলে গেল আর আমি শ্বাস ছেড়ে বাঁচলাম। সঠিক সময় যদি অর্জুন ঘর থেকে না যেত আর আমি মেকআপ ঠিক করার জন্য যদি ঘরের দরজা বন্ধ না করতাম, তাহলে আজকে আমার খুব বদনাম হয়ে যেত আর আমি আমার মা বাবার চোখে নিচু হয়ে যেতাম। আমি ভগবানকে ধন্যবাদ দিলাম আর নিজের মেকআপ ঠিক করতে লাগলাম। ওর আসার কারণে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে আর কখনো যেন অর্জুনের মুখ না দেখতে হয়। কিন্তু আজকে ওকে দেখে নেওয়ার পরে আবার একবার আমার হৃদয়ে উথাল পাথাল শুরু হয়ে গেছিল। আমার হৃদয় থেকে হঠাৎ একটাই প্রার্থনা বেরিয়েছিল যে কাশ
যদি এই ছেলেটা আমার স্বামী হতো তাহলে কত ভালো হতো। এ আমার জীবনে সবচেয়ে সুন্দর আর আমার পছন্দের মানুষ ছিল, কিন্তু হয়তো আমার ভাগ্য তার সাথে ছিল না। এই ভেবে আমি নিজেকে বুঝ দিলাম। কিছু সময় পরে হঠাৎ বরযাত্রী আসার আওয়াজ আসতে লাগলো। বাইরে থেকে বাজনার আওয়াজ আসছিল, আর আমি চুপচাপ বসে রইলাম। আমি জানতাম আমার ভালোবাসা শেষ হয়ে গেছে। আমি যত ভালোবাসার বেশি ফেলেছি, এখন আমাকে সমঝোতা করতে হবে আর নিজের স্বামীর সাথে একটা সুন্দর জীবন কাটানোর নাটক করতে হবে। কিছু সময় পরে মা আর বাবা ঘরের মধ্যে এলো। বাবা আমাকে বুকে জড়িয়ে আমার মাথায় ভালোবাসার চুমু দিয়ে বলল, মা, নিজের খেয়াল রাখিস, তোর বাবা এখনও জীবিত আছে। যদি তোর কখনো কোনো জিনিসের অসুবিধা হয় তাহলে নিশ্চিন্তে আমাকে বলিস, আমি তোর জন্য কোনো অপরিচিত লোক নই। তারা আমাকে নিয়ে বাইরে এলো আর তাড়াতাড়ি করে আমার বিয়ের রীতিনীতি শুরু হয়ে গেল। আমি মাথা নিচু করে করণের পাশে বসে ভাবলাম, এখন এই সেই লোক যে আমার জীবনে থাকতে চলেছে, আর আমাকে তার সাথে নিজের জীবন কাটাতে হবে। এই কথা ভেবে আমার মন ছটফট করছিল। কিছু সময় পরেই বিয়ের সমস্ত রীতিনীতি শেষ হয়ে গেল আর আমি করণের বউ হয়ে গেলাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। মা আমার পাশে বসে আমাকে খাবার খাওয়াচ্ছিল, সাথে আমাকে বোঝাচ্ছিল যে আমাকে আমার শ্বশুরবাড়িতে কিভাবে থাকতে হবে। আন্টি, হৃদয়ে দুঃখ দিস না, তার সেবা করিস, করণের খেয়াল রাখবি, আঙ্কেলের সমস্ত কথা মেনে চলবি। আমি চুপচাপ মাথা নিচু করে ভালো মেয়ের মতো সমস্ত কথায় মাথা নাড়িয়ে যাচ্ছিলাম। কিছু সময় আরও কাটলে আমার বিদায়ের ঘোষণা হয়ে গেল। বাবার অবস্থা খুব খারাপ ছিল, কেননা আমি তার একমাত্র মেয়ে। এই কারণে সে খুব কান্না করছিল। আমার হৃদয়ও দুঃখে ভরে উঠেছিল। আমি আমার বাবার গলা জড়িয়ে খুব কান্না করেছিলাম। এরপরে করণ আমার বাবার গলা জড়িয়ে তাকে অনেক সান্ত্বনা দিল। আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে করণকে দেখছিলাম, কেননা করণ অন্য ধরনের মানুষ ছিল। ও কারোর সাথে খুব একটা কথা বলতো না। আমাদের প্রায় নেমন্তন্ন বাড়িতে দেখা হতো। তখন ও কোনো কোণাতে বসে নিজের মোবাইলে মগ্ন থাকতো, না হলে বড়দের মধ্যে বসে কথাবার্তা বলতে থাকতো। এই কারণেই যখন ও আমার মা বাবাকে এত সান্ত্বনা দিল, তখন আমি কিছুটা অবাক হয়েছিলাম। সবার মধ্যে ও আমার হাত ধরে বিদায় নিয়েছিল। যখন আমি গাড়িতে ওর পাশে বসলাম, তখন হঠাৎই আমার অর্জুনের কথা মনে পড়ে গেল। কিন্তু আমি আমার হৃদয়কে কাবু করে নিলাম, কেননা এখন আমার জীবনে শুধু করণই আছে, আর এটা আমাকে সমস্ত অবস্থাতেই মেনে নিতে হবে। গাড়ি নিজের গতিতে চলছিল আর আমরা দুজন চুপচাপ বসে রইলাম। গাড়ি কিছুক্ষণ চলার পরে আমরা আন্টির বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে আমার আপ্যায়ন খুব সুন্দরভাবে হলো। করণ আমাকে এক মুহূর্তের জন্য একলা ছাড়েনি। যদিও এই পরিবার আমার জন্য কোনো অচেনা না, যদিও আজকে আমি এখানে একটা অন্য পরিচয় এসেছিলাম, এই কারণেই আমার কিছুটা নার্ভাস অনুভব হচ্ছিল। কিছু সময় পরে আমাকে স্বামীর পাশে বসিয়ে আন্টি পারিবারিক রীতিনীতি শুরু করে দিলেন। পরের দিন বাসর ঘরে ঢুকে ঘরের সাজসজ্জা দেখে আমি হতবাক হয়ে গেলাম। করণ ঘরের মধ্যে ঢুকে খুব নরম গলায় বলল, তুমি জানো, এই ঘরটা আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমার জন্য সাজিয়েছি, বলো কেমন হয়েছে? আমি কয়েক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গেলাম। করণের সাথে আমার একটা অদ্ভুত সংকোচ অনুভব হচ্ছিল। না আমি কখনো ওর সঙ্গে বেশি কথা বলেছি, আর না আমার ওর সাথে বেশি মিল ছিল। আমি কিছুটা ঘাবড়ে বললাম, খুব ভালো হয়েছে। তখনই ও হঠাৎ করে আমাকে নিজের বুকে জড়িয়ে নিল। ধীরে ধীরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শুধু ভালো নাকি খুব ভালো? আমি কাপা গলায় বললাম, হ্যাঁ, খুব ভালো হয়েছে। ও হঠাৎ করে আমাকে নিজের থেকে আলাদা করলো আর আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, সব ঠিক আছে না রানী? তোমার শরীর ঠিক আছে তো? আমি হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, কিন্তু আমার চোখে জল চলে এসেছিল। ও আমার হাত ধরে আমাকে বিছানায় বসালো আর বলল, কি হয়েছে, তুমি এতটা চিন্তিত কেন? কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমার সেই সমস্যা দূর করে দেব। আমি ধীর গলায় বললাম, না, কোনো কারণ নেই, ব্যাস কিছুটা টেনশন হচ্ছে। আমার কথা শুনে ও হালকা হাসলো আর বলল, চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি তো তোমার কাছে। এটা বলেই ও আমার পাশে বসে গেল আর আমার হাত ধরে নিল। ধীরে ধীরে ও আমার হাতে আদর করতে করতে আমার কাছে আসতে শুরু করে দিল। আমার চোখে জল ছিল, আমার হৃদয়ে কষ্টে ভরে উঠেছিল। যে মানুষটাকে আমি নিজের জন্য ভেবেছিলাম সে আমার হয়নি,
এই কারণেই আমার হৃদয় খুব অদ্ভুত অবস্থায় ছিল, কিন্তু স্বামীর অধিকার পূরণ করা আমার জন্য জরুরি। এই কারণে আমি চুপচাপ মাথা নিচু করে নিলাম আর নিজের শরীর ওর হাতে ছেড়ে দিলাম। সময় ধীরে ধীরে কাটতে লাগলো। সেই রাত আমাদের দুজনের মিলনের ছিল, কিন্তু আমার হৃদয়ে কোনো অনুভব ছিল না। পরের সকালে যখন আমি উঠলাম তখন ঘরের মধ্যে কেউ ছিল না। আমি তাড়াতাড়ি করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে 10টা বাজে। সঙ্গে সঙ্গে আমি নিজের কপাল চাপড়ে বিছানা থেকে উঠলাম আর নিজের উপরে রেগে গেলাম। এটা কি করে দিয়েছি আমি? আজকে শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন, আর আজকে আমি লেট করে দিয়েছি। আমি তাড়াতাড়ি করে বাথরুমের ভেতরে চলে গেলাম আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলাম। সামনেই করণ বসেছিল। ওকে দেখে আমি বললাম, যখন তুমি উঠেই গেছিলে তাহলে আমাকে উঠিয়ে দিতে। আমি নিজের চুল বাঁধতে বাঁধতে কথা বললাম। তখন হঠাৎ ও আমার পিছনে এসে আমার চুল খুলে বলল, কোনো ব্যাপার না, দেরি হয়েছে তো কি হয়েছে? আমি হেসে ওর দিকে দেখে আবার চুল বাঁধতে লাগলাম। তখন ও মাথা নাড়িয়ে বলল, না না, খোলা থাকতে দাও, ভালো লাগছে। আমি খুব অবাক হয়ে গেলাম। এরপর আমি চুপচাপ হালকা মেকআপ করে ওর সাথে নিচে এসে গেলাম। ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল। আমি করণের সাথে আমার নতুন জীবন শুরু করে ফেলেছি। আজকে আমার বিয়ে পুরো 1 মাস হয়ে গেছে, আর আজকেই আমার শরীরে অদ্ভুত অনুভব হতে লাগলো। এই কারণেই আমি জানলার কাছে ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে রইলাম। কিছু সময় কাটার পরে হঠাৎ করে আমার বমির মতো মনে হলো। আমি তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম। সেখানে গিয়ে বমি করে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম আর সেখানেই বসে পড়লাম। কিছু সময় কাটার পরে ঘরে এসে করণ আমাকে ডাকলো। অনেক কষ্টে বললাম, আমি এখানে আছি। করণ তাড়াতাড়ি করে বাথরুমে এসে গেল আর আমাকে এই অবস্থায় দেখে বলল, কি হয়েছে? তুমি বাথরুমে এরকমভাবে বসে আছো কেন? আমি খুব ধীর গলায় বললাম, আমার শরীর একদমই ঠিক মনে হচ্ছে না। ও তাড়াতাড়ি করে আমাকে কোলে উঠিয়ে বাইরে এনে বিছানায় বসিয়ে দিল আর আমার দিকে তাকিয়ে বলল, যদি ভালো অনুভব না করো তাহলে ডক্টরের কাছে চলো। আমি 2 দিন থেকে লক্ষ্য করছি যে তোমার অবস্থা খারাপ হচ্ছে। মাও আমাকে এটাই বলছিল যে তোমাকে একবার ডাক্তারের কাছে চেক আপ করিয়ে আনতে। না জানি কেন তার খুশির খবরের অনুভব হচ্ছে। ওর এ কথা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম যে এত তাড়াতাড়ি এটা কিভাবে হতে পারে। করণ আমাকে ক্লিনিকে যাওয়ার জন্য রেডি হতে বলে বাইরে গেল। আমি নিজেকে বুঝ দিয়ে বললাম, না, এরকম হতেই পারে না। সবে তো আমাদের বিয়ে 1 মাস হয়েছে। এত তাড়াতাড়ি আমি খুশির খবর কিভাবে দিতে পারি? কিন্তু আমি চুপ থাকায় ভালো মনে করলাম আর তাড়াতাড়ি করে হালকা মেকআপ করে রেডি হয়ে গেলাম। আমরা স্বামী স্ত্রী ক্লিনিকের জন্য বেরিয়ে পড়লাম। আমার শাশুড়ি আমাকে অনেক আশীর্বাদ করলেন। কিছুক্ষণ পরে আমরা ক্লিনিকে পৌঁছে গেলাম। কয়েকজন রোগীর পরে আমাদের নম্বর এলে করণ আমাকে নিয়ে ভেতরে গেল। ডাক্তার ম্যাডাম আমার চেক আপ করা শুরু করে দিলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, আপনার বেবি পুরো 1 মাসের হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যেন আমার হৃদয় বন্ধ হয়ে গেছে, কিন্তু করণের মুখের উপরে একটা আলাদা হাসি ছড়িয়ে গেছিল। এরপরে ডাক্তার ম্যাডাম বললেন, আপনাকে নিজের খুব ধ্যান রাখতে হবে, কেননা আপনার শরীরে রক্ত খুবই কম। আপনি কোনো রকম দুশ্চিন্তা করবেন না। এরপরে আমার স্বামীকে বললেন, এনার শরীর খুব দুর্বল, এনার পুরো বেড রেস্ট আর দেখাশোনা করা দরকার। সময় খুব তাড়াতাড়ি কাটতে লাগলো। ডাক্তারের প্রেসক্রিপশন মতো করণ আমার খুব খেয়াল রাখত। ও এক মুহূর্তের জন্য আমাকে একলা ছাড়তো না। তার ভালোবাসায় আমি সব কিছু ভুলে গেছিলাম। আমার এরকম মনে হতো যেন আমার একটা নতুন জীবন শুরু হয়েছে। প্রেগনেন্সির সময় যে ভালোবাসা স্বামীর থেকে স্ত্রী পায় সেটা সে সারা জীবন মনে রাখে। আমারও একই রকম অবস্থা ছিল। আমার এরকম মনে হতো যেন আমার জীবনে শুধু করণই আছে, অর্জুন তো যেন কখনো ছিলই না, আর না তো আমি কখনো সেই মানুষটার কথা মনে করতে চাইতাম। 9 মাস সময় যেন চোখের পলকে পার হয়ে গেল। সব সময় করণ আমার এত খেয়াল রাখতো যে আমি যেন একটা আলাদাই দুনিয়াতে ছিলাম। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো ছিল। আন্টি আঙ্কেল আমার খুব খেয়াল রাখতো আর আমাকে খুব ভালোবাসতো। আজকে আমার ডেলিভারি, এই কারণে কিছুটা টেনশনে ছিলাম। না জানি আজকে আমার সাথে কি হতে যাচ্ছে। সমস্ত মেয়ের জন্যই এই সময়টা খুব কষ্টদায়ক আর ভয় পাওয়ার মতো হয়। সমস্ত মেয়েকে জীবন মৃত্যুর লড়াই লড়তে যেতে হয়। এই কারণে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। নার্সিংহোমে পৌঁছানোর সাথে সাথে ডাক্তার আমাকে অজ্ঞান করে দিয়েছিল। কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরলে দেখলাম ভগবান আমাকে একটা খুব সুন্দর একটা ছেলে উপহার দিয়েছেন।
সবাই আমার ছেলেকে কোলে নিয়ে আদর করছিল। আমার জ্ঞান ফিরতে দেখে করণ তাড়াতাড়ি আমার কাছে এলো আর সবার সামনেই আমার মাথায় ভালোবাসার চুম্বন দিল। ও বাচ্চা কোলে দেওয়ার সময় আমাকে নিজের বুকে জড়িয়ে নিল আর ভালোবেসে বলল, জান, আমার আজকে তুমি আমাকে সেই গিফট দিয়েছ যেটা আমি সব সময় চাইতাম। নিজের সন্তানকে কোলে নিয়ে যে শান্তি আর আনন্দ হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর এই সব কিছু শুধুমাত্র তোমার কারণেই হয়েছে। আমি খুব খুশি হয়ে তার গলা জড়িয়ে ধরলাম। ডেলিভারির পরে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম, কেননা একটা মেয়ের জন্য এই সময় খুব গুরুত্বপূর্ণ হয়। আর এই সময় মা কাছে থাকলে মেয়েরা শান্তি আর আরাম অনুভব করে। আমার মা সমস্ত সময় আমার খেয়াল রাখত। মায়ের কাছে আসা পুরো 1 মাস হয়ে গেছে। আজকেও প্রতিদিনের মতোই দিন ছিল। হঠাৎ করে আমার মাথায় অর্জুনের খেয়াল এলো। ওর কথা মনে পড়ায় আমি কিছু সময়ের জন্য টেনশনে পড়ে গেলাম। তারপর হঠাৎ করে কিছু একটা ভেবে চাকরানিকে ডাকলাম। অর্জুন বিয়ের দিন আমাকে একটা গিফট দিয়েছিল আর ও জোর দিয়ে বলেছিল, তুমি তাড়াতাড়ি এটা খুলে দেখো। কিন্তু আজ ওর আর আমার আলাদা হওয়ার পুরো 1 বছর হতে চলেছে। আমার ডাকাতে চাকরানি এলে আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার মনে আছে আমার বিয়ের দিন আমি তোমাকে একটা লাল রঙের গিফট দিয়ে বলেছিলাম যে এটা স্টোর রুমে কোনায় রেখে দেবে? তোমার কি মনে আছে সে কথা? সে কিছু সময়ের জন্য চুপ থাকলো। তারপর কিছু একটা ভেবে বলল, হ্যাঁ আমার মনে আছে। আমি তাড়াতাড়ি করে বললাম, যাও আমাকে সেই গিফটটা এনে দাও। আমি ঘরের মধ্যে বসে সেই গিফটের অপেক্ষা করছিলাম। এক মুহূর্তের জন্য এটা করতে আমার কিছুটা লজ্জা করছিল যে আমি এখন অন্য কারো স্ত্রী, তাই আমার এই চিন্তা করা উচিত না। কিন্তু আমি দেখতে চাইতাম যে এর মধ্যে কি আছে। কিছু সময় পরে চাকরানি সেই গিফটটা সামনে এনে রেখে দিল। আমি তাড়াতাড়ি সেই গিফটটা খুলে দেখলাম তার ভিতরে একটা রিপোর্ট আছে আর তার সাথে একটা চিঠিও আছে। আমি তাড়াতাড়ি সেই রিপোর্টটা খুললাম আর যা আমার সামনে এলো সেটা পড়ে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গিয়েছিল। আমি হতভম্ব চোখে সেই রিপোর্টের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বললাম, না, এরকম হতেই পারে না, এটা মিথ্যা। এটা বলেই আমি নিজের জায়গা থেকে উঠলাম আর নিজের পার্স উঠিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বাইরের দিকে দৌড় লাগালাম। আমার মা আমাকে ডাকছিল, কিন্তু আমি তার দিকে ফিরেও তাকালাম না। আমি তাড়াতাড়ি সেই ডাক্তারের কাছে গেলাম আর সেখানে গিয়েই আমি ডিএনএ টেস্টের দাবি জানালাম। ডাক্তার আমাকে হতবাক হয়ে দেখছিল, কিন্তু আমার অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি ডিএনএ টেস্ট শুরু করতে বললেন। আর তারপরে যে খবরটা ডাক্তার ম্যাডাম আমাকে দিলেন সেটা আমার চিন্তা ভাবনার বাইরে। তার মানে এই বাচ্চা আমার স্বামীর না, আমার বয়ফ্রেন্ডের, যে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার সেই রাতের কথা মনে পড়ল যখন মা বাবা এক আত্মীয়র বিয়েতে গিয়েছিল আর দাদাও নিজের বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেদিন অর্জুন এসেছিল আর ও আমার সাথে সম্পর্ক করেছিল। তার মানে অর্জুন জানতে পেরে গেছিল যে আমি তার বাচ্চার মা হতে যাচ্ছি। এই কারণেই ও আমাকে ছেড়ে দিয়েছিল। আমার হৃদয় ভেঙে পড়েছে। আমি আমার বাচ্চাকে নিয়ে মায়ের কাছে ফিরে এলাম আর মনে মনে ভেবে নিলাম যে আমি করণকে সমস্ত সত্যিটা জানিয়ে দেব। কেননা যদি আমি তার কাছে কিছু লুকাই তাহলে এটা তার প্রতি বিশ্বাসঘাতকতা হবে। সন্ধ্যাবেলা যখন করণ দেখা করতে এলো তখন আমি তাকে সমস্ত কথা বলে দিলাম, কিন্তু ও আমার কথা শুনে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, তোমার এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আর না তো এটা ভাবার দরকার আছে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি জানি বিয়ের পরে তুমি আমার থেকে সৎ থেকেছো, আর আমি আগে থেকেই জানি যে এই বাচ্চা আমার না। কেননা তোমার এক্স বয়ফ্রেন্ড বিয়ের 2 দিন পরেই আমার কাছে এসে সব কিছু বলেছিল, কিন্তু আমি তোমার দিক থেকে তেমন কোনো জিনিস দেখলাম না। বরং যখন তোমার সততা দেখলাম তখন আমি ভেবে নিলাম যে যদি এরকম কোনো জিনিস হয়েও থাকে তাহলেও এতে আমার কোনো পার্থক্য পড়বে না। আমি করণের কথা শুনে খুব কান্না করেছিলাম আর ভগবানকে অনেক ধন্যবাদ দিয়েছিলাম যে আমার জীবনে অর্জুনের মতো কোনো মানুষ আসেনি। কেননা ও মানুষ নয়, বরং মানুষরূপী জানোয়ার, যে আমার থেকে দূরে চলে যাওয়ার পরেও আমাকে কষ্ট দিতে চাইতো। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।